বাংলাদেশ থেকে যারা যারা ভারতে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা 2025 সালে ভারত ভ্রমণের ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞাও রয়েছে, সেরকম চেঞ্জ হয়েছে অনেকগুলো রুলস, অনেক নিয়ম কানুন পরিবর্তন হয়ে গিয়েছে। তো সেই সব নিয়ম কানুন জানবো আজকের ভিডিওতে। একবারে 10টা নিয়ম, যেগুলো না জানলে বা যেগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে আপনি কনফার্ম ভারতীয় ভিসা পাবেনই না। তো কি সেই নিয়মগুলো সেটাই জানবো আজকের ভিডিওতে। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে যদি আপনি ভারতে যেতে চান তাহলে আপনার স্বাভাবিকভাবে কি কি লাগবে? একটা আবেদনপত্র লাগবে, যেটা দিয়ে আবেদন করবেন। আবেদন করা শেষ করে আপনি জমা দিবেন। জমা দিলে দেখা গেল যে ভিসা হয়ে গেল, আপনি ভারতে চলে গেলেন। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই নিয়মের মধ্যে ছোটখাটো অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই নিয়মগুলো সবার আগে জেনে নিয়ে আসতে। নাম্বার 1, আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ভারতে এখন যাওয়ার জন্য মেডিকেল ভিসা চালু আছে। যেহেতু ট্যুরিস্ট নাই, তাহলে আমাদের বিকল্প অপশন মেডিকেল ভিসা। তো এই মেডিকেল ভিসা আবেদন করার পূর্বে আপনাদের যে জিনিসটা দরকার, যে নিয়মটা এখন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে সবার প্রথমে আপনার লাগবে হচ্ছে বাংলাদেশি ডাক্তারের প্রেসক্রিপশন। 2 নম্বরে যেটা এই একেরই আর একটা সাব পয়েন্ট, যেটা আপনার বাংলাদেশের যে আপনি টেস্টগুলো করিয়েছেন, সেটা ডায়াগনস্টিক সেন্টার কিংবা হসপিটালে যে মেডিকেল রিপোর্টসগুলো দিয়েছে সেগুলো লাগবে সবগুলোই। 3 নম্বর যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ডক্টর আছে তাকে দিয়ে বা হসপিটাল থেকে একটা রেফার লেটার নেওয়া, যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহির যাওয়ার জন্য যে একটা রেফার লেটার থাকে সেটা দরকার। আমরা বাংলাদেশে শুনি না অনেক সময় যে অমুক হসপিটালে রেফার করা হয়েছে, ঠিক সেরকমই ভারতের কোনো হসপিটালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে, যদি সম্ভব হয় এরকম একটা রেফার লেটার লাগবে। এটা হচ্ছে এই 3টা মিলে হচ্ছে নাম্বার 1 পয়েন্ট আজকের, যে বাংলাদেশকে যদি আপনি ভারতে যেতে চান তাহলে অবশ্যই আপনার বাংলাদেশি মেডিকেলের রিপোর্টস লাগবে, মেডিকেল প্রেসক্রিপশন লাগবে, এবং সেই সাথে সম্ভব হলে বাংলাদেশি ডক্টরের কাছ থেকে একটা রেফার লেটার কালেক্ট করে নেবেন। 2 নম্বরটা নতুন যোগ হয়েছে, এই দিন 15 হইলো। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি ভারতে যাইতে চান আপনি, আপনাকে 1 নম্বর পয়েন্টে যে জিনিসগুলো বলেছি সেই 3টা জিনিস আপনি ভারতে যে হসপিটালে যাবেন এবং যেই ডক্টরকে দেখাবেন সেই হসপিটালে আপনি মেইল করবেন, কিংবা তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা যে কোনো উপায়ে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি এই রিপোর্টস, মেডিকেল প্রেসক্রিপশন এবং সেই সাথে বাংলাদেশি ডক্টরের রেফার লেটার যদি সম্ভব হয় সেটা ভারতের ওই হসপিটালে পাঠিয়ে দিবেন। তারা আপনার এই রিপোর্টগুলোর সব সত্যতা যাচাই বাছাই করবে। যদি সব সত্যতা যাচাই বাছাই করে দেখে যায় না 100% ঠিক আছে, এই পেশেন্টটাকে ভারতে নিয়ে আসা উচিত চিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য, তখন তারা সেই জিনিসগুলোকে যেন ভারতীয় যে নতুন একটা সিস্টেম আছে আয়ুষ FRRO তে যে পোর্টালটা আছে সেখানে যেন আপলোড করে। আপলোড করার পর তারা করবে কি, সেখান থেকে একটা রেফারেন্স নাম্বার দিবে। অবশ্যই মাথায় রাখবেন, তারা যেন সবকিছু ওখানে আপলোড করে দেয়, সেটা যেন আপনারা বলে দেন তাদেরকে আর কি আবেদন করার সময়। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের যে বললাম রেফারেন্সের কথা, সেই রেফারেন্স নাম্বারটা যেন আপনাদেরকে তারা দেয় যখন তারা ইনভাইটেশন লেটারটা আপনাদেরকে পাঠিয়ে দিবে। যদি আপনারা ইনভাইটেশন লেটারের সাথে আবেদনের যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা যদি না পান তাহলে কিন্তু ভিসার আবেদনই করতে পারবেন না। এটা কিন্তু মাথায় রেখে দিবেন, এটা হচ্ছে নতুন নিয়ম। 3 নাম্বার হচ্ছে যে এবার আপনি যেহেতু সবকিছু পেয়ে গেছেন, ইনভাইটেশন লেটার পেয়ে গেছেন, আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করা আছে, আপনি রেফারেন্স নাম্বার পেয়ে গেছেন, এবার আপনি খুব সুন্দরভাবে মেডিকেল ভিসার জন্য আবেদন করে দেন, সকল তথ্য সঠিকভাবে দিয়ে। 4 নাম্বার, আবেদনপত্র বা আবেদন করা হয়ে গেলে মানে সবকিছু সঠিকভাবে দিয়ে আপনি আবেদন করে ফেলেছেন, এবার আপনার নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হচ্ছে ভিসার কাগজপত্র জমা দেওয়ার জন্য স্লট নিতে হবে। স্লট না পাইলে কি করবেন সেটাও বলবো 5 নম্বরে। তবে অবশ্যই চেষ্টা করবেন স্লট নেওয়ার জন্য, এবং খুব সম্ভব যদি সম্ভব হয় স্লট আগে নেওয়ার চেষ্টা করবেন, মানে টাইম অনুযায়ী ইনস্ট্যান্ট সবকিছু রেডি করে রাখবেন আগে থেকেই। আর যখন স্লটের টাইম দিয়ে দিবে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পারেন স্লট নিয়ে নেবেন, কারণ স্লট পাওয়া খুবই কষ্টকর। 5 নম্বর যেমনটা বলছিলাম 4 নম্বরে, যে স্লট না পেলে কি করবেন। ধরেন আপনি আবেদন করে ফেলেছেন কিন্তু 2 দিন 3 দিন 4 দিন চেষ্টা করে স্লট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এদিকে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে যাচ্ছে, অপরদিকে দেখা গেল যে আপনার আবেদনের মেয়াদ থাকে 15 দিন, সেক্ষেত্রে ঝামেলা। সেই জন্য শর্টকাট একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি আপনার যে আবেদনপত্র আছে বা আপনার যে ভিসার কাগজপত্র জমা দেওয়ার জন্য যেভাবে ফাইলটা বানান সেইভাবে খুব সুন্দর করে ফাইলটা গুছিয়ে নেবেন। নেওয়ার পর গুলশানে ইন্ডিয়ার যে দূতাবাস রয়েছে, ভারতীয় যে এম্বাসিটা আছে, সেখানে গিয়ে আপনি কাগজপত্রগুলো সাবমিট করবেন বা জমা দিবেন। জমা দিলেই 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফোন পাবেন আশা করা যায়।
6 নম্বর পয়েন্ট, এবার আপনি সবকিছু জমা দিয়ে ফেলেছেন, কাগজপত্র মানে আবেদন করেছেন, স্লট পেয়ে গেছেন, কিংবা হাই কমিশনে ফাইল জমা দিয়ে ফোন কল পেয়ে গেছেন যে আপনি আগামীকালকে এসে আপনার ফাইল সাবমিট করে যান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। তো সেই জন্য আপনি যে কাজটা করবেন, আপনি যে সিম দিয়ে আবেদন করেছেন কিংবা হচ্ছে যে পেমেন্ট বা স্লট নেওয়ার জন্য চেষ্টা করেছেন, যে সিমটা দিয়ে বা স্লট নিয়েছেন যে সিম নাম্বার দিয়ে, অবশ্যই সেই সিমের নাম্বারটা যেন আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকে, সেই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, নইলে বড় কোনো বিপদে পড়তে পারেন আপনি। এমনও হতে পারে যে আপনার ফাইল জমায় নেওয়া হবে না। 7 নম্বর পয়েন্টটা আজকের ভিডিওর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে আপনারা যে সিম নাম্বারটা দিয়েছেন আবেদনপত্রে সেই সিমটা অবশ্যই ক্যারি করবেন। কেননা অনেক সময় সিমের রেজিস্ট্রেশনটা মিলিয়ে দেখা হয়। কিভাবে মিলিয়ে দেখে সেটাও বলি, যদি আপনার নামে যে সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটা স্টার কি জানি চাপলে যেন বের হয়ে আসে যে রেজিস্ট্রেশন করা আছে কিনা। তো যদি আপনাকে তারা সন্দেহ মনে করে, তখন তারা করবে কি, আপনার যে সিমটা আছে তারা ফোনটা নিয়ে তারা ওই সংখ্যাগুলো চাপ দিয়ে দেখবে যে আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা। যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তো ওকে, যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে পড়বেন বিপদে। এইখানেও আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার মা অথবা বাবার নামে যদি সিমটা রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে তাদের এনআইডি কার্ডটা দেখালেই হয়ে যাবে যে এটা আমার বাবার নামে রেজিস্ট্রেশন করা আছে বা আমার মায়ের নামে রেজিস্ট্রেশন করা আছে, আমি ব্যবহার করতেছি এই সিমটা, তাহলে ঝামেলা হবে না। কিন্তু অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা থাকলে আপনি বিপদে পড়তে পারেন। 8 নম্বর পয়েন্ট অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্বপূর্ণ। কীরকম? পেমেন্টের যে বিষয়টা ছিল, আপনাদেরকে একটু আগে বলছিলাম যে পেমেন্ট করে স্লট নিতে হবে বা স্লট নিয়ে পেমেন্ট করতে হবে, সেই যে বিষয়টা যদি সম্ভব হয় আপনারা পেমেন্ট যে নাম্বার দিয়ে করবেন, বিকাশ, রকেট, নগদ, যেটা দিয়ে করেন না কেন, সেটা যেন অবশ্যই সম্ভব হলে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে হয়। আর যদি কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে চেষ্টা করবেন সেই কার্ডটা যেন অন্ততপক্ষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড হয়, ঠিক আছে? তাহলে আপনার জন্য অনেক উপকার হবে আর কি। 9 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার সব কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি খুব সুন্দরভাবে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আপনার ফাইল সাবমিট করুন, ফিঙ্গারপ্রিন্ট দিন, ছবি তুলে বাসায় চলে আসেন, SMS এর জন্য অপেক্ষা করেন যে আপনি কবে পাসপোর্ট হাতে পাচ্ছেন, ভিসা হইল কিনা। লাস্ট অ্যান্ড ফাইনালি 10 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে SMS যদি আসে তাহলে অবশ্যই গিয়ে পাসপোর্ট কালেক্ট করে চেক দিন যে আপনি ভিসা পেয়েছেন কি না। আশা করি যদি এই নিয়মগুলো ফলো করেন এবং সব কিছু সঠিকভাবে পূরণ করেন তাহলে বন্দুকের গুলি মিস হইলেও আপনার ভিসা কিন্তু মিস হবে না। এবার আসেন, যারা আবেদন করে ফেলেছেন বা আবেদন করবেন তাদেরকে বলি, আপনারা যখন কাগজপত্র জমা দিবেন, কাগজপত্র জমা দেওয়ার পর হচ্ছে যে এখন চেক দেওয়া যায়, কিন্তু চেক দেওয়ার অনেকগুলো লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে গিয়ে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিলেই আপনারা দেখতে পারবেন যে আবেদন করার পর যে আপনার কোন অবস্থায় আছে আপনার আবেদনপত্রটা, দেখা যাবে যে প্রসেসিং আছে, প্রসেসড হয়ে গেছে। আবার কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যায় না কখন, আসলে অনেকে আবেগের বসে সকালে গিয়ে ফাইল জমা দিয়ে বিকেলে গিয়ে চেক দেয়, দেখি তো কি অবস্থা, আসলে তখন আপলোডই হয়নি, এই জন্য আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো মোটামুটি 7 থেকে 10 ওয়ার্কিং ডে, শুক্র শনিবার বাদ 7 থেকে 10 ওয়ার্কিং ডে প্লাস ন্যাশনাল হলিডেগুলো বাদ দিয়ে আপনারা চেক দিবেন যে আপনার কাগজপত্রগুলো কোন অবস্থায় আছে, ফাইলটা কোন অবস্থায় আছে। অনলাইনে যদি চেক দেন তাহলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না, আপনারা ওখানে দেখতে পারবেন যে কি অবস্থায় আছে। যদি দেখেন যে প্রিন্টেড অ্যান্ড গ্যারান্টেড, তাহলে তো ভাই ভিসা কনফার্ম হয়ে গেছে। অনেকের আবার দেখা গেছে যে প্রসেসিং অবস্থায় ভিসা পেয়ে যায়, যেমনটা আমি পাইছিলাম প্রথমবার ট্যুরিস্ট ভিসা, আমার প্রসেসিং অবস্থায় ছিল, আমি খুব টেনশনে ছিলাম ভিসা হবে কিনা, কিন্তু আল্লাহর রহমতে ভিসা পেয়ে গেছিলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। 10টা পয়েন্ট আপনাদেরকে বললাম যেটা 2025 সালে এসে চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, মনে করেন যে উপকার হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করুন, যত খুশি তত। আল্লাহ হাফেজ।